এটাই বিখ্যাত জাভা দ্বীপ, যা ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। দ্বীপটি অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ায়, তবে ইন্দোনেশিয়ার সকল দ্বীপের মধ্যে এটি আয়তনে পঞ্চম বৃহত্তম। দেশের আরও 4টি দ্বীপ আয়তনে জাভার চেয়ে বড় হলেও জাভার জনসংখ্যা ওই 4 দ্বীপের সম্মিলিত জনসংখ্যার তুলনায় অন্তত 10 মিলিয়ন বেশি। জাভা বিশ্বের 13তম বৃহত্তম দ্বীপ, কিন্তু 15 কোটি মানুষ বসবাসের কারণে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ হিসেবে বিবেচিত হয়। অন্য দ্বীপগুলোকে টেক্কা দিয়ে জাভা জনসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। এই জনবহুল দ্বীপের মধ্যে রয়েছে জাপানের হোনশু, যেখানে বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও অবস্থিত, এবং যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন। সবচেয়ে আকর্ষণীয় তথ্য হচ্ছে, বৃহত্তম দ্বীপগুলোর তালিকায় 13তম স্থানে থাকা জাভার জনসংখ্যা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার জনসংখ্যার চেয়ে বেশি। আয়তনের দিক দিয়ে রাশিয়ার তুলনায় জাভা প্রায় 123 গুণ ছোট। আরও একটি তুলনা করলে দেখা যায়, জাভার পাশে রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ, কিন্তু গোটা অস্ট্রেলিয়ার জনসংখ্যার তুলনায় জাভার জনসংখ্যা 5.5 গুণেরও বেশি। মোট কথা, 1,24,000 বর্গকিলোমিটার আয়তনের জাভা যদি স্বাধীন দেশ হতো, তবে জনসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের 9ম স্থানে অবস্থান করত। সুতরাং সহজে বলা যায়, জাভা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। এক কথায় বলতে গেলে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপসমূহের মধ্যে জাভা দ্বীপ অন্যতম, যেখানে ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর এবং রাজধানী জাকার্তা অবস্থিত। এই জাকার্তা মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা 3 কোটি 20 লক্ষেরও বেশি, যা শহরটিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল নগরী হিসেবে দাঁড় করিয়েছে। তবে এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উদয় হয়, এত ছোট একটি দ্বীপে কিভাবে এত বিপুল সংখ্যক মানুষ বসবাস করছে, এবং এর পেছনে কি কি কারণ কাজ করছে। আজকের পর্বে আমরা জাভা দ্বীপের এই অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির পিছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, জাভা দ্বীপ কেবল ইন্দোনেশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্র নয়, এটি দেশের দুর্বলতাগুলোরও প্রতিফলন বহন করে। এবং এর একটি বড় কারণ হল আগ্নেয়গিরি। হয়তো আপনি জানেন, ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। গত 200 বছরে দেশটিতে অন্তত 74টি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের রেকর্ড রয়েছে। এরপরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে 33টি এবং 32টি আগ্নেয়গিরি সক্রিয়। তবে ইন্দোনেশিয়ার 74টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে বেশ কয়েকটি ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী উদ্গীরণের সাক্ষী হয়ে আছে। 1815 সালে মাউন্ট চাম্বর উদ্গীরণকে গত 2000 বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ও ভয়াবহ বলে মনে করা হয়। বিশেষ করে 1815 সালে মাউন্ট চাম্বর আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে প্রায় 10 থেকে 11,000 মানুষের তাৎক্ষণিক মৃত্যু ঘটেছিল, এবং পরবর্তীতে দুর্ভিক্ষ ও মহামারীর কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে 85,000 থেকে 90,000 পর্যন্ত পৌঁছেছিল। উদ্গীরণের পর ছড়ানো আগ্নেয়গিরির ছাই এত বিস্তৃত এলাকা আচ্ছন্ন করেছিল যে 1816 সালটি সবচেয়ে ধ্বংসাত্মক বছর হিসেবে পরিচিতি পায়। এছাড়াও 1883 সালে দেশটির ক্রাকাত ও অন্যান্য আগ্নেয়গিরির উদ্গীরণের সময় যে প্রচণ্ড আওয়াজ সৃষ্টি হয়েছিল, তা মানব ইতিহাসের সবচেয়ে জোরালো শব্দ হিসেবে বিবেচিত হয়। এই শব্দটির তীব্রতা এত বেশি ছিল যে 5000 কিলোমিটার দূরে রড্রিগেস দ্বীপের কাছে অবস্থিত বাদাগাছকারদের কাছে পর্যন্ত তা শোনা গিয়েছিল। উদ্গীরণ ও তার সাথে সৃষ্ট সুনামি তাৎক্ষণিকভাবে প্রায় 36,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। বর্তমানে ইন্দোনেশিয়ার 74টি আগ্নেয়গিরির মধ্যে 55টি এমনভাবে বিস্তৃত, যা দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। এই আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হল মাউন্ট মেডাপি, যা ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে কুখ্যাত। সাধারণত প্রতি 2 থেকে 6 বছরের ব্যবধানে মাউন্ট মেডাপি থেকে উদ্গীরণ ঘটে, এবং এটি গত প্রায় 2000 বছর ধরে নিয়মিত চলমান। সম্প্রতি 1990, 2006 এবং 2010 সালে এখানে বড় ধরনের অগ্নিপাত ঘটেছিল। যতবারই এই আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ ঘটে, তার ভয়ঙ্কর প্রভাবের শিকার হতে হয় আশেপাশের এলাকা ও মানুষদের। ঠিক এই আগ্নেয়গিরির কোল ঘেঁষে অবস্থিত প্রায় 30 লাখ মানুষের শহর ইউগিকার। এটি অবিশ্বাস্য মনে হলেও এই শহরটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি থেকে মাত্র 28 কিলোমিটার দূরে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষ এখনও বাস করছে ঠিক আগ্নেয়গিরির ঢাল বরাবর। 1930 সালে মাউন্ট মেরাপির উদ্গীরণের ফলে 1300 মানুষের মৃত্যু হয়, আর সাম্প্রতিক উদ্গীরণে 2010 সালে মারা গিয়েছিল 353 জন, এবং ঘরবাড়ি হারিয়েছিল প্রায় 3 লাখ মানুষ। আগ্নেয়গিরি শুধুমাত্র ধ্বংস বা মৃত্যুই ডেকে আনছে এমন ধারণা সম্পূর্ণ ভুল, কারণ এগুলো একই সময়ে নতুন জীবন এবং সম্ভাবনার দুয়ারও খুলে দিচ্ছে।
এই অঞ্চলে এত বেশি সংখ্যক আগ্নেয়গিরি থাকার প্রধান কারণ হল এর নিচে দুটি টেকটনিক প্লেটের মিলন। হিন্দোস্ট্রেলিয়ান টেকটনিক প্লেট এবং সান্ডা প্লেট একে অপরের নিচে ঢুকে যাওয়ায় প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, যা ভূঅভ্যন্তরস্থ ম্যাগমাকে উপরের দিকে উত্তোলিত করে। এই প্রক্রিয়ার ফলেই জন্ম নেয় আগ্নেয়গিরি। প্লেট দুটির মিলনের স্থানটি জুড়ে রয়েছে সুমাত্রা এবং জাভা দ্বীপ। এছাড়াও পূর্ব দিকে অন্যান্য দ্বীপগুলিতেও আগ্নেয়গিরি দেখা যায়। আপনি হয়তো জানেন না, সুমাত্রা বা জাভার মতো এই অঞ্চলের অন্যান্য দ্বীপগুলোও মূলত আগ্নেয়গিরির ক্রিয়ার ফলেই গঠিত হয়েছে। লাখ লাখ বছর ধরে চলা অগ্ন্যুৎপাতের কারণে লাভা এবং আগ্নেয়শিলা জমাট বেঁধে তৈরি হয়েছে আজকের এই দ্বীপগুলো। কিন্তু প্রশ্ন হল, এই আগ্নেয়গিরি এবং স্থানীয় মানুষের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আগ্নেয়গিরির উদ্গীরণের সময় লাভার সঙ্গে প্রচুর পরিমাণে ছাইও নির্গত হয়। এই ছাই মূলত ভূঅভ্যন্তরের বিভিন্ন ধরনের খনিজ পদার্থের সংমিশ্রণ। উদ্গীরণের পর খনিজ সমৃদ্ধ এই ছাই ধীরে ধীরে আগ্নেয়গিরির আশেপাশের জমিতে পরিণত হয়। এর ফলে ওই জমিগুলো হয়ে ওঠে অবিশ্বাস্য রকমের উর্বর এবং উৎপাদনশীল। আসলে আগ্নেয়গিরির ছাই প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। জাপানের আগ্নেয়গিরিগুলো নিয়মিত বিরতিতে সক্রিয় হওয়ায় এখানকার জমিগুলোতেও ধারাবাহিকভাবে পর্যাপ্ত খনিজ পদার্থ যোগ হচ্ছে। এর ফলে প্রাকৃতিকভাবেই মাটির পুষ্টিগুণ এবং উর্বরাশক্তি বজায় থাকে। চাষবাসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শস্য ও উদ্ভিদ এসব খনিজ পদার্থ থেকেই পুষ্টি আহরণ করে। একই জমিতে দীর্ঘদিন চাষ করলে খনিজ পদার্থের ঘাটতির কারণে একসময় মাটির উর্বর শক্তি কমে যেতে পারে। আর কৃত্রিমভাবে মাটিতে খনিজ যোগ করলেও শস্য ফলানো কঠিন হয়ে পড়ে। ঠিক এই কারণে প্রাচীন কৃষি ভিত্তিক সভ্যতাগুলো বিভিন্ন নদী উপত্যকায় গড়ে উঠেছিল, যেমন নীল নদী, টাইগ্রিস ইউফ্রেটিস, সিন্ধু, গঙ্গা এবং ইয়েলোইয়ংসি নদীর উপত্যকা। এই নদী উপত্যকাগুলোতে নদীর বন্যা এবং বৃষ্টির সঙ্গে খনিজ পদার্থের নিয়মিত সঞ্চালনের কারণে মাটি স্বাভাবিকভাবেই উর্বর থাকত। কারণ এই নদীগুলো নিয়মিত বিরতিতে প্লাবিত হয়ে আশপাশের বিস্তীর্ণ প্লাবনভূমিতে ছড়িয়ে দিত খনিজ সমৃদ্ধ পলিমাটি। ফলে মাটি হতো অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য একেবারে উপযুক্ত। আগ্নেয়গিরি প্রভাবও কার্যকর হয় নদীর মতোই, যা মাটির উর্বরতায় বড় অবদান রাখে। শুধুমাত্র উর্বর মাটি নয়, আরও কিছু কারণে এই অঞ্চল চাষের জন্য একেবারে উপযুক্ত। একটি বড় কারণ হল, জাভা পৃথিবীর বিষুব রেখার খুব কাছে অবস্থান করছে, ফলে পর্যাপ্ত সূর্যালোকের অভাব হয় না এবং উষ্ণ আবহাওয়াও বজায় থাকে। আর উত্তরের দিকে বিশাল মহাদেশ এশিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার অবস্থান থাকায় মৌসুমি বায়ুর প্রভাবে, বলতে গেলে, এখানে সারা বছর প্রচুর বৃষ্টি হয়। ফলে একদিকে যেমন রয়েছে উর্বর মাটি এবং পর্যাপ্ত পানির সরবরাহ, তেমনি বছর জুড়ে উষ্ণ আবহাওয়ার কল্যাণে জাভায় প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হয়, বিশেষ করে ধান। এই ধান বা চালই জাভার বিপুল সংখ্যক মানুষের খাদ্য চাহিদা পূরণ করছে। আপনি হয়তো জানেন, কৃষি সভ্যতার বিকাশে ধান চাষের ভূমিকা অপরিসীম, যা অন্যান্য ফসলের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। শস্যের তুলনায় ধান কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করে। বিশেষ করে চালের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তুলনামূলকভাবে দেখা যায়, 1 একর জমিতে ধান চাষ করলে যে পরিমাণ চাল পাওয়া যায়, তা থেকে প্রায় 11 মিলিয়ন ক্যালোরি পাওয়া সম্ভব। অন্যদিকে সমান পরিমাণ জমিতে যদি গম চাষ করা হয়, তবে পাওয়া যায় মাত্র 4 মিলিয়ন ক্যালোরি। অর্থাৎ গমের তুলনায় ধান চাষ প্রায় 3 গুণ বেশি মানুষকে খাদ্য সরবরাহ করতে সক্ষম। সব জায়গায় বিস্তৃতভাবে ধান চাষ করা সম্ভব নয়, কারণ ধান চাষের জন্য উর্বর মাটি, পর্যাপ্ত পানি, উষ্ণ আবহাওয়া এবং প্রচুর জনবল থাকা প্রয়োজন। বিশেষ করে যদি ধানকে অযান্ত্রিক পদ্ধতিতে চাষ করতে হয়, তবে এটি শস্যের তুলনায় অনেক বেশি শ্রমনির্ভর। যত বেশি জমিতে ধান চাষ সম্ভব, তত অধিক মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। একই সময়ে সেই জমিতে কাজ করার জন্য প্রয়োজনীয়ভাবে আরও অনেক মানুষকে যুক্ত হতে হবে। জাভায় যেমন ধানের উৎপাদন দিন দিন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি জনসংখ্যাও সঙ্গে সঙ্গে বেড়েছে। উর্বর মাটি, পর্যাপ্ত বৃষ্টি, উষ্ণ আবহাওয়া এবং বিশাল জনগোষ্ঠীর কারণে জাভার চাষিরা বছরে 3 বার পর্যন্ত ফসল তুলতে সক্ষম হয়েছেন। এই কারণে আয়তনে অপেক্ষাকৃত ছোট হলেও জাভা তার বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা সহজেই পূরণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার বড় দ্বীপ বর্নিও এবং নিউগিন দ্বীপ জাভার তুলনায় অনেক বেশি আকারের। এই দ্বীপ দুটিতেও রয়েছে জাভার মতো উষ্ণ আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি। তবে এই দ্বীপগুলিতে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। এক সময় এই দ্বীপ দুটিতে ঘন রেইনফরেস্ট ছিল। রেইনফরেস্টের স্বাভাবিক নিয়ম অনুযায়ী মৃত গাছগুলি পচে মাটিতে পুষ্টি উপাদান হিসেবে মিশে যেত এবং নতুন গাছ জন্ম নিত। কিন্তু মানুষ যখন এই দ্বীপগুলিতে বসতি স্থাপন করে, চাষাবাদের জন্য ব্যাপকভাবে গাছ কেটে ফেলা শুরু করে, তখন প্রাকৃতিক চক্রে বিঘ্ন আসে। তখন স্বাভাবিকভাবেই প্রাকৃতিক নিয়মের ব্যর্থতা ঘটতে থাকে। আর যেহেতু এখানে কোনো প্লাবন, আগ্নেয়গিরি বা ভূমিধস নেই, তাই মাটিও প্রয়োজনীয় পুষ্টির অভাবে তার উর্বর শক্তি হারায়।
যার কারণে এখানে বিস্তৃত পরিসরে চাষাবাদ করা সম্ভব নয়। ঠিক এ কারণেই জাভার তুলনায় আকারে অনেক বড় এবং একই ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও বর্নিও বা নিউগিনির মতো দ্বীপে জাভার মতো বিশাল জনগোষ্ঠীকে ধারণ করা সম্ভব নয়। বর্তমানে ইন্দোনেশিয়ার মোট উৎপন্ন ধানের প্রায় 6 ভাগ এই দ্বীপেই উৎপাদিত হয়। বলা যায়, শুধুমাত্র চাষাবাদের সুবিধার কারণে ইন্দোনেশিয়ার সভ্যতা ও সংস্কৃতি বিকশিত হয়েছে, বিশেষ করে জাভা এবং দেশের রাজধানী জাকার্তাকে কেন্দ্র করে। এমনকি দেশের অন্যান্য দ্বীপ থেকেও মানুষ প্রতিনিয়ত এখানে এসেছে দলে দলে। প্রাকৃতিক সুবিধা তো ছিলই, আর ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে কৃষি প্রযুক্তির উন্নতির ফলে জাভার কৃষি উৎপাদন যেমন বেড়েছে, তেমনি এখানকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অনেকটা জাভার মতোই প্রাকৃতিক সুবিধার কারণে জাপানের হুনসু দ্বীপও ইতিহাসের বেশিরভাগ সময় সবচেয়ে জনবহুল দ্বীপ হিসেবে পরিচিত ছিল। তবে 1980 দশকে এই খেতাবটি দখল করে জাভা। এরপর থেকে হুনসুর তুলনায় জাভার জনসংখ্যার পার্থক্য ক্রমবর্ধমান। বর্তমানে হুনসুর তুলনায় জাভার জনসংখ্যা কয়েক কোটি বেশি, এবং দিন দিন এই সংখ্যা বাড়তে থাকায় তার কমার কোনো সম্ভাবনা নেই। কারণ 2008 সালের পর হুনসু বা জাপানের জনসংখ্যা কমতে শুরু করেছে, আর অন্যদিকে 2010 থেকে 2020 সালের মধ্যে জাভার জনসংখ্যার বৃদ্ধির হার প্রায় 11% ছিল। যদিও এটি 1960 এবং 1970-এর দশকের তুলনায় প্রায় অর্ধেক, জাভার জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমে কমলেও এটি নিশ্চিতভাবেই প্রমাণ করে যে বহু বছর ধরে জাভা মানব ইতিহাসে সবচেয়ে জনবহুল দ্বীপ হিসেবে নিজের অস্তিত্ব বজায় রাখবে।